উনি কারাগারে গিয়ে কারাগার থেকে সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখবেন, এরপর মুখ্যমন্ত্রী যাবে। গোটা দুর্নীতিটা পরিকল্পনা হয়েছে, কার্যকর করা হয়েছে মুখ্যমন্ত্রীর পরামর্শ মতো। তদন্তকারী সংস্থা যদি যথার্থই তদন্ত করতেন তাহলে মুখ্যমন্ত্রীকে ইতিমধ্যেই তাকে যে হেফাজতে নেওয়া হোক বা না হোক জিজ্ঞাসাবাদ করতেন। তার ভাইপোকে হেফাজতে নিতে পারতেন। যা পরিস্থিতি, যা তথ্য আছে, যেসব তথ্য আমরা আদালতে পেশ করছি, ইমাম ভাতা দেওয়া, পুরোহিত ভাতা দেওয়া, দুর্গা মন্দির, বন্যার ত্রাণে গিয়ে মন্দিরের প্রতিশ্রুতি, বন্যার ত্রাণে ক্লিষ্ট মানুষকে উদ্ধার করার চিন্তা না, এগুলো তো হিন্দুত্ব। সেই হিন্দুত্বটা ওরা নাগপুর থেকে শিখেছে। ওদের মধ্যে কিছু বেয়াদব থাকাতে ওদের পক্ষে অসুবিধে হচ্ছে। তা নাহলে একদিন করেই দিত। করে দিয়ে উনি কালীঘাটের বাড়িতে মোদি এবং অমিত শাহকে ডেকে এনে খিচুড়ি রান্না করে খাইয়ে দিতেন, ভাইপো পরিবেশন করতো। ইতিপূর্বে আমরা দেখেছি তো, বাজপেয়ীকে ডেকে নিয়ে এসে মালপো খাইয়েছে। আপনারা জিজ্ঞাসা করবেন দেখা হলে যে আগস্ট মাস থেকে কাজ করার নির্দেশ ছিল হাইকোর্টে, কেন চালু করেনি রাজ্য সরকার? সেই টাকা যদি না দিত আমি বুঝে দিতাম। সত্যি যদি নাগপুরে আইএএস এর ট্রেনিং দেওয়া হতো তাহলে ভারতবর্ষে অনেক আইএএস হয়ে যেত। যে ট্রেনিংটা এত নিখুঁত। যে ভাষায় মোদি কথা বলে সেই ভাষায় মমতা কথা বলে, যে ভাষায় অমিত শাহ কথা বলে সেই ভাষায় কি নাম যেন সেটা, অভিষেক কথা বলে। যেমনটা দেখা যাচ্ছে কারা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, এর আগেও আমরা দেখেছিলাম সেই কুন্তল ঘোষের লাল ডায়েরি, এবং সেখান থেকে 41 লক্ষ টাকা তার বাজেয়াপ্ত করা হয়েছিল, এবং বর্তমানে আবারও চর্চার শিরোনামে সেই কারা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, তার 3 কোটি টাকার উপরের যে সম্পত্তি, সেই সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো, কি বলবো? বাজেয়াপ্ত করা হচ্ছে আইনগত প্রক্রিয়ায়। তদন্তকারী সংস্থারা দেখেছেন যে এই সমস্ত সম্পত্তি তিনি চাকরি বিক্রির টাকা দিয়ে করেছেন, যাকে বলা হয় প্রসিডস অফ ক্রাইম, তাই তাকে বাজেয়াপ্ত করা হয়েছে। এটা আইনি প্রক্রিয়া, এবং বাজেয়াপ্ত যখন করা হয়েছে তখন ধরে নিতে হবে সাধারণভাবে যে যথেষ্ট প্রাথমিক তথ্য প্রমাণ ছিল যার ভিত্তিতেই এই সম্পত্তিটাকে তার প্রসিডস অফ ক্রাইম মনে করেছে। কিন্তু এর আগেও যখন আমরা দেখেছিলাম তার 41 লক্ষ টাকার যে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল, তখন তাকে জেল হেফাজতে নেওয়া হয়নি। সেটা ভিন্ন কথা। সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার সঙ্গে কোনো ব্যক্তিকে জেল হেফাজতে নেওয়া তার কোনো সম্পর্ক নেই। জেল হেফাজতে নেওয়া হয় যাতে তদন্তটা বিনা প্রভাবে হতে পারে। এখন আদালত থেকে একটা নির্দিষ্ট আদেশ দিয়েছে, তারপরে তো তদন্তকারী সংস্থারা তদন্ত করছেন। এখনো পর্যন্ত তদন্তকারী সংস্থারা এই অভিযোগ করেননি, যতটুকু আমার কাছে খবর, যে তদন্তের ক্ষেত্রে চন্দ্রনাথ সিনহা কোনো রকম বাধা সৃষ্টি করছে। তো সেই প্রেক্ষিতে তদন্ত করেই তারা আরো সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল। কারা মন্ত্রী তো কারাগারটা তৈরি হচ্ছে আর কি। তার মানে কারা মন্ত্রী এবার কারাগারে বলা যেতে পারে। না, উনি কারাগারে গিয়ে কারাগার থেকে সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখবেন, এরপর মুখ্যমন্ত্রী যাবে। কিন্তু এই যে অমিত শাহ বঙ্গ সফরে ছিলেন, এবং সেখান থেকে তিনি বলেছিলেন যে ইডি সিবিআই যে এজেন্সি রয়েছে, সেই এজেন্সি কাউকে ভয় পায় না, যেটা তাদের ঠিক মনে হবে করবে, কারণ নির্দেশে দ্বারা চলে না। না, এটা তো কথা বলতে হয়, বলেন। তদন্ত ঠিক মতো হচ্ছে না, এখন যখনই জনগণের চাপ সৃষ্টি হয় তখন অমিত শাহ মোদী এসব কথাবার্তা বলে। দেখেন না কি কাণ্ড ঘটলো ওই সেরেঙ্গাকে নিয়ে। সেরেঙ্গাই তো কি নাম, আমি বলি কুলাঙ্গার। জনগণের চাপ সৃষ্টি হয়েছে তখন সুরসুর করে সমস্ত রকম পাল্টে যাচ্ছে। জনগণের আন্দোলন তৈরি হয়েছে, এখন অঙ্কিতার তদন্ত হচ্ছে। এর আগে তো বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেননি যে চাপ হলে পরেই সমস্ত সংস্থাই ঠিক মতো কাজ করবে। আমরা সেই জন্যই বলি যে নির্দিষ্ট নীতিভিত্তিক বিষয় নিয়ে আন্দোলনের চাপ বাড়ানো দরকার, তবে এই সমস্ত সংস্থা ঠিক মতো কাজ করবে। কিন্তু ইডি সিবিআই কি এইবার পারবে একেবারে কারা মন্ত্রীকে পারা গ্রেফতার উচিত তো, করতে? যদি পারা উচিত না পারলে পরে তো ধরতে হবে যে পরবর্তীকালে সেটা অন্যরকম ভাবে প্রভাবিত হয়েছে। শিক্ষার দুর্নীতি নিয়ে শুধু কারা মন্ত্রী কেন, আমি তো বলছি এই রাজ্যে গোটা দুর্নীতিটা পরিকল্পনা হয়েছে, কার্যকর করা হয়েছে মুখ্যমন্ত্রীর পরামর্শ মতো। তদন্তকারী সংস্থা যদি যথার্থই তদন্ত করতেন তাহলে মুখ্যমন্ত্রীকে ইতিমধ্যেই তাকে যে হেফাজতে নেওয়া হোক বা না হোক জিজ্ঞাসাবাদ করতেন। তার ভাইপোকে হেফাজতে নিতে পারতেন। যা পরিস্থিতি, যা তথ্য আছে, যেসব তথ্য আমরা আদালতে পেশ করেছি, এখন ওইখানেই হয় একটা গোপন আদালতের প্রশ্ন। আজকে তো অনেক তথ্য বেরিয়ে আসছে যে বাংলাদেশের ঘটনার সঙ্গে ভারতবর্ষের আরএসএস এর যোগাযোগ একটা আছে, যে কথা আমি প্রথম থেকেই বলি যে ধর্মীয় মৌলবাদ কোথায় কোথায় কখন কি চাগার দেয় এটা খুব বোঝা মুশকিল সাধারণভাবে, কিন্তু পরম্পরা বিচার করলে বোঝা যায়
যে উদ্দেশ্যটা কি এবং কারা করছে। কিন্তু স্যার অন্যদিকে তো পুরো নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীল সহ একাধিক নাম আমরা দেখতে পাচ্ছি। থাকবে তদন্ত করে তার নাম এসেছে, কেউ তো অস্বীকার করছে না টাকা নিয়েছে বলে। আমার তো একটা ক্ষেত্রেও তো কেউ বলছে না যে না না আমরা টাকা নিইনি। টাকা নিয়েছে সবাই। এখন কে কত টাকা নিয়েছে, হয়তো বাজারে 500 কোটি টাকা তুলেছে, কোনো শীলের কাছে হচ্ছে 50, কোনো ব্যানার্জির কাছে কাছে 450, এমন হতে পারে, কিন্তু টাকা নিয়েছে। স্যার একেবারে অন্য একটি প্রসঙ্গে যাব। আমরা দেখেছিলাম বামপন্থীদের বাংলা বাঁচাও অভিযান, এইবার একেবারে অভিষেক ব্যানার্জি নিজে 365 দিন রাস্তায় থাকবেন এবং তিনি জেলায় জেলায় ঘুরবেন, এমনটা করে প্রথম তার সভা হয় বারুইপুর এবং সেখান থেকে তিনি সেই ব্রিগেড ময়দানে প্যাটিস বিক্রেতার প্রসঙ্গ টেনে বলেন যে যারা গীতা পাঠ অনুষ্ঠানে একটি চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধর করছেন তাদের থেকে হিন্দুত্ব শিখবো না। ও তার মানে উনি হিন্দুত্ব আছেন, উনি হিন্দুত্বে আছেন, তিনি তাদের কাছ থেকে শিখবেন কেন? তিনি তো শিখবেন মোদির কাছ থেকে, তিনি তো শিখবেন অমিত শাহর কাছ থেকে। কিন্তু ঠিকই বলেছেন, প্যাটিস যারা হামলা করেছে তারা তো চুনোপুটি, তারা তো বিজেপি অন্ধভক্ত, RSS এর অন্ধভক্ত। তাদের কাছ থেকে হিন্দুত্ব শিখবেন কেন? হিন্দুত্ব তিনি ঠিকই বলেছেন, কথাগুলো বিশ্লেষণ করতে হবে। তিনি শিখবেন খোদ কর্তার কাছ থেকে, নাগপুর থেকে শিখবেন, এদের কাছ থেকে শিখবেন কেন? এবং নাগপুর থেকে শিখছেন বলে তিনিও হিন্দুত্ব কার্যক্রমকে তিনি এবং তার কৃষি কার্যকর করছেন। জগন্নাথ মন্দির, দুর্গাপূজায় টাকা দেওয়া, ইমাম ভাতা দেওয়া, পুরোহিত ভাতা দেওয়া, দুর্গা মন্দির, বন্যার ত্রাণে গিয়ে মন্দিরের প্রতিশ্রুতি, বন্যার ত্রাণে ক্লিষ্ট মানুষকে উদ্ধার করার চিন্তা না, এগুলো তো হিন্দুত্ব। সেই হিন্দুত্বটা ওরা নাগপুর থেকে শিখেছে। কিন্তু কে কি খাবে কে কি পরবে এটা কি দিল্লি ঠিক করে দেবে না বিজেপির দালাল গুলো ঠিক করে দেবে? তো উনি কি যান দিল্লি ঠিক করে দেবে? আমি বুঝতে পারছি না। তাহলে উনি বলুন দিল্লি তোর মামার কাছে গিয়ে যে মামা তুমি একটা নির্দেশ জারি করো। সরকারি নির্দেশ তো জারি করতে পারবেন না, যদিও কায়দা করে করছে। আমি ইতিমধ্যে বলেছি আপনাকে, লিখেছি আমার ফেসবুকে, এটা কায়দা করে করার চেষ্টা করছি। আমাদের মধ্যে কিছু বেয়াদব থাকাতে ওদের পক্ষে অসুবিধা হচ্ছে, তা নাহলে একদিন করেই তো করে দিয়ে উনি কালীঘাটের বাড়িতে মোদি এবং অমিত শাহকে ডেকে এনে খিচুড়ি রান্না করে খাইয়ে দিতেন, ভাইপো পরিবেশন করতেন। ইতিপূর্বে আমরা দেখেছি তো, বাজপেয়ীকে ডেকে নিয়ে এসে মালপো খাইয়েছিলেন। কিন্তু চিকেন প্যাটিস বিক্রি করার মারধরের জবাব পশ্চিম বাংলা দেবে। হ্যাঁ, পশ্চিমবাংলা তার নিজস্ব ঐতিহ্য অনুযায়ী জবাব দেবে, কিন্তু সে তৃণমূলের নেতৃত্বে নয়। ভোটের ময়দানে জবাব দেবে। ভোটের ময়দানে পশ্চিমবঙ্গের মানুষ জবাব দেবে, কিন্তু সেটা আবারও বলি, সেটা তৃণমূল গুন্ডাদের হিন্দুত্ববাদী চিন্তার প্রতিফলন হিসেবে নয়। কিন্তু অভিষেক ব্যানার্জি বলছেন যে আমি ইতিমধ্যেই দিল্লি গেছিলাম, অভিষেক ব্যানার্জি দিল্লি গেছে, এরপর মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি তাহলে যাবে। কি হবে? উনি তো আগেও দিল্লিতে গিয়েছিল, সে 100 দিনের কাজটা কি হলো? উনি তো দিল্লিতে গিয়েছিলেন, রাজঘাটে গিয়ে নাটক করলেন, কত কিছু হইচই করলেন, এবং 100 দিনের কাজের তো মামলা করে আমরা যখন কাজের নির্দেশ বার করলাম সেটা কার্যকর করলেন না কেন? দিল্লিতে গিয়ে ল্যাচ না দাঁড়িয়ে এখানে তার পিসিকে দিয়ে 100 দিনের কাজটা চালু করতে পারতেন। হাইকোর্টের অর্ডার আছে, সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে এই অর্ডারের এগেনস্টে আবেদন যে করা হয়েছিল, সেটা তো করছেন না। 100 দিনের কাজের ব্যাপারে টাকা চুরি করে চুপ করে বসে থাকবেন, গরিব মানুষ কাজ পাবে না, তখন তিনি তার মামার সঙ্গে গোপনে কথা বলবেন দিল্লি যাবো, যাবেন। ইলেকট্রাল বন্ডে বেআইনি টাকা আছে, কর্পোরেট ট্রাস্টে বেআইনি টাকা আছে, দিল্লি যাবেন, এতে আশ্চর্য হওয়ার কি আছে? চার্টার্ড ফ্লাইটে যাবেন, কিন্তু সাধারণ ফ্লাইটে যাবেন না। কিন্তু 100 দিনের বরাদ্দ বন্ধ করে পশ্চিম বাংলাকে ভাতে মারতে চেয়েছিলেন খোদ নরেন্দ্র মোদীর সরকার, অভিষেক ব্যানার্জি অভিযোগ তো করেছেন। 100 দিনের বরাদ্দের জন্য উনি কি করেছেন? এখনো তো মামলা চলছে, কেন্দ্রীয় সরকার আবার বলছে যে আমরা চিঠি লিখেছি, রাজ্য সরকার জবাব দিচ্ছে না। ওরা টাকা চুরি করবেন এবং গোপনে মোদির সঙ্গে ঠিক থাকবে, আমি টাকা চুরি করবো, টাকা বন্ধ করে দেবে, তারপর দুজনে দুপক্ষ গালাগালি করবো। আর ক্ষেত মজুর সংগঠন তারা আদালতে গিয়ে মামলা করে 3 বছর ধরে লড়াই করে বার করবেন, ওরা চুপচাপ বসে ওখানে নৃত্য করবেন। আপনারা জিজ্ঞাসা করবেন দেখা হলে যে আগস্ট মাস থেকে কাজ করার নির্দেশ ছিল হাইকোর্টে, কেন চালু করেনি রাজ্য সরকার? সেই টাকা যদি না দিত আমি বুঝে নিতাম। কিন্তু যখন এই মামলা হয় বা আপনি যখন রায়টা একেবারে বের করে নিয়ে আসেন বলা যেতে পারে, তখনও তো তৃণমূলের পক্ষ থেকে বারংবার বলা ছিল তাড়া করে সে করিয়েছে। এখন কেউ যদি মিথ্যা কথা বলে আনন্দ পেতে চায় পাবে, কি আছে? অসত্য কথা বলা একটা আনন্দ আছে, যেটা যে দৃষ্টান্ত স্থাপন করেছেন এই দেশের বুকে মমতা, অনবরত অসত্য কথা বলে খুব লম্পজম্প করেন, তো তারই তো ভাবশিষ্য।
কিন্তু দিল্লিতে গিয়ে অভিষেক ব্যানার্জি কার্যত নির্বাচন কমিশনকে বলে এসেছে যে বাংলাদেশি পশ্চিমবঙ্গে কত আছে তালিকা প্রকাশ করো, বাংলা কি বুঝিয়ে দিয়ে এসেছি। আমি বুঝলাম না সেটা কি বুঝিয়ে দিয়ে এসছে। নির্বাচন কমিশনকে বলছে লিস্ট পাবলিশ করো। ওর বহু আগে থেকে তো আমরা এই কথা বলছি। আমার পোস্ট গুলো দেখুন না, ও দিল্লি যাওয়ার 3 দিন আগে আমার পোস্ট। বামপন্থীরা বাংলা বাঁচাও যাত্রা এই পোস্ট করেছে, তারও আগে রাহুল গান্ধী করেছে। উনি করলেনটা কি? আর এই যে আমি সব করেছি, এই যে পিসির ভাইপো যথাযোগ্য ভাইপো হয়েছে, সব আমি করে দিয়েছি। আর তৃণমূল কর্মীদের তো বোধ বুদ্ধিও নেই, ওদের মধ্যে সংখ্যাও জাগে না, প্রশ্নও জাগে না। আরএসএস এর অন্ধভক্ত আর তৃণমূলের অন্ধভক্ত তো একই খাঁচার পাখি। কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু বিশুদ্ধ লোহার মতন, যত আঘাত করবেন তত শক্তিশালী হবে ঠিক, এটা দল। মোদির কথা, মোদি কয়েকদিন আগে বলছে। কিন্তু কয়েকদিন আগে মোদি এ কথা বলেছিলেন যে যত আমার বিরুদ্ধে বলবে তত আমরা শক্তিশালী হব। উনি ট্রেনিংটা তো এক জায়গা থেকে হচ্ছে না, কথাবার্তা, আচার আচরণ, এমনকি শব্দচয়ন, তাও সব ওই নাগপুর থেকে পাঠিয়ে দেওয়া আছে। আপনারা যেমন লিখে নিয়ে আসেন কি কি প্রশ্ন করবো, সেই রকম নাগপুর থেকে দিয়ে দেয়। কিন্তু কালীঘাট যদি আমার জন্মভূমি হয়, দক্ষিণ 24 পরগনা হবে আমার কর্মভূমি। আহা, ঠিক আছে মোদির মতো। যখন বাংলা আসবে, বাংলার সঙ্গে আমাদের সম্পর্ক আছে। আমি মুসলমান পরিবারের মধ্যে বড় হয়েছি, যখন মুসলমানদের কাছে যাবো, চমৎকার কথা বলছি। ট্রেনিংটা আমি খুব অবাক হয়ে যাই। সত্যি যদি নাগপুরে আইএএস এর ট্রেনিং দেওয়া হতো, তাহলে ভারতবর্ষে অনেক আইএএস হয়ে যেত। যে ট্রেনিংটা এত নিখুঁত। যে ভাষায় মোদি কথা বলে সেই ভাষায় মমতা কথা বলে, যে ভাষায় অমিত শাহ কথা বলে সেই ভাষায় কি নাম জানে সেটা, অভিষেক কথা বলে। কিন্তু স্যার একেবারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বঙ্গ সফরের পর এবার একেবারে নরেন্দ্র মোদী আবারও আসছেন বঙ্গ সফরে। ঠিক একই কথা বলেছে, আমি চলে যাচ্ছি, এরপর মমতা আসবে। দেখেছেন তো? অমিত শাহ চলে গেছে, মোদি আসবে। উনি ওখানে বললেন অভিষেক চলে গেছে, মমতা আসবে। কিরকম অদ্ভুত ছন্দবদ্ধ নিয়ম। স্যার একেবারেই শেষ একটি প্রশ্ন আমরা দেখতে পেলাম, গতকাল একেবারে কলকাতার হাসপাতালে নিয়ে এলো ছোট্ট তামান্নার মাকে। তিনি নিজের আবেগ কন্ট্রোল করতে পারেনি বলা যেতে পারে, এবং বিচার ব্যবস্থার কি দায় নেই বিচার দেওয়া, এবং তার বাবার সাথে কার্যত আমরা কথা বলেছি, তিনি বলছেন যে তামান্নার মা আজকে যে হাসপাতালে ভর্তি সেটা শুধুমাত্র দায় মুখ্যমন্ত্রী। ঠিক বলেছেন তো তোমার। তৃণমূলী গুন্ডারা ঘুরে বেড়াচ্ছে, তার বাড়ির সামনে ঘোরাফেরা করছে, ঘুরে খাচ্ছে। বেড়াচ্ছে, থ্রেট করছে। আর পুলিশ ওখানে যখনই মানুষ যাচ্ছে, আমি কৃষ্ণনগরে গিয়েছি, তাড়াহুড়ো করে অসুস্থ মহিলাকে হাসপাতাল থেকে তুলে নিয়ে চলে গেছে। কিসের ভয়, কাকে ভয়? আজকে ভদ্রমহিলার যদি কোনো ক্ষতি হয়ে যেত, তার দায় নিত পুলিশ, দায় নিত মমতা। সামান্যতম নৈতিকতা থাকলে পরে এই ঘটনার পর পুলিশ মন্ত্রীর পদত্যাগ করা উচিত। কিন্তু পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, মানে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো একবারও তার সাথে যোগাযোগ করলেন না বা দেখা করার প্রয়োজন মনে করলেন না। দরকার নেই তো তার এসব কোনো দরকার নেই। সে মনে নেই একজন মহিলা ধর্ষিতা হয়েছিলেন, কারণ হচ্ছে ও তো সিপিএম এর মহিলা। সুতরাং ধর্ষণটা ওর কাছে খুব অনুমোদনযোগ্য যদি সিপিএম এর হয়। তামান্নার পরিবার বামপন্থী পরিবারের সমর্থক, তারা সমর্থক শুধু, একেবারে এমন নয় যে ছাপ মারা কমিউনিস্ট। সে বাড়ির মেয়ে মারা গেছে, খুন হয়েছে, কি হয়েছে, উল্লাস করবেন উনি। এখনো উল্লাস দেখাননি ভয়ে, কিন্তু মনে মনে উনি উল্লসিত।